একটি গ্রামে মিডল ক্লাস শাশুড়ি সারদা আর বৌমা অনামিকা থাকত। তারা দুজনেই শ্রীরামের খুব ভক্ত ছিল। ঘরের মধ্যে নিজেদের ঠাকুর ঘরে বসে দুজনে রামকোটি বইয়ের মধ্যে শ্রীরামের নাম লিখছিল। ঠিক সেই সময় প্রসাদ ভেতরে ঢোকে আর শাশুড়ি বৌমাকে ঠাকুর ঘরে দেখে। শাশুড়ি বৌমা এখন রাম ভক্তিতে ব্যস্ত আছে, এটাই ভালো সময়, আরামসে আমি আলমারি থেকে টাকা বের করতে পারবো। একথা ভেবে সে নিজের বেডরুমে যায়। সেখানে ছেলে রমেশ আলমারির সামনে দাঁড়িয়ে ছিল, কিন্তু আলমারির মধ্যে কোথাও সে টাকা খুঁজে পায় না। আলমারিতে টাকা না পাওয়ার জন্য তার মুখ লটকে যায়। তা দেখে প্রসাদ তাড়াতাড়ি করে এসে ছেলে রমেশকে জিজ্ঞাসা করে, বাবা রমেশ, কিছু টাকা পেলে নাকি? না বাবা, এই শাশুড়ি বৌমা না দুজনেই খুব চালাক, কিন্তু যেহেতু আমরা কোনো কাজ করি না আর না কাজ করেই আমরা শুধু টাকা সারাদিন খরচা করতে থাকি, তাই জন্য এরা এত চালাকি করে আমাদের চোখের আড়ালে লুকিয়ে রাখে যে আমরা খুঁজলেও কোথাও খুঁজে পাই না। তাহলে এখন কি করব বাবা? আমিও জানি না কি করতে হবে বাবা। কিছু টাকা নিয়ে আমাদেরকে ভূষণকে দিতে হবে, না হলে সে আমাদেরকে বাঁচতে দেবে না। কিন্তু বাবা, আজকে তো বাড়িতে আমরা কিছুই পেলাম না। বাবা ছেলের মধ্যে এসব কথা হচ্ছিলই, ততক্ষণে শাশুড়ি বৌমা সেখানে এসে পড়ে। বাবা রমেশ, কোনো টাকা পেলে নাকি? না মা, কিন্তু আমাকে 10,000 টাকা দাও, না হলে বাঁচা কঠিন হয়ে যাবে যে। সবসময় তুমি এই একই কথা কেন বলো? টাকা দাও, না হলে জীবন খুব কষ্টে কাটবে। এসব কি ব্যাপার? তোমরা বোঝো না কেন? আমরা দুজনেই কত পরিশ্রম করে এক একটা টাকা রোজগার করি। কি যে বলো বৌমা, এরা যদি আমাদের কথা বুঝতো তাহলে কি এরকমটা আমাদের করতে হতো? আবার অযোধ্যাও যাওয়ার আছে আমাদের, তার জন্য তো আমাদেরকে টাকা সঞ্চয় করতে হবে। কিন্তু সারদা, একটা কথা আমাদেরকে বলো দেখি, ওই টাকা কোথায় লুকিয়েছো? আমাদের যে টাকার এখন প্রয়োজন। যতই বিনতি করো না কেন, কিন্তু বলা যাবে না আমরা কোথায় লুকিয়ে রেখেছি। টাকার আমাদের প্রয়োজন। একথা বলে বৌমা অনামিকাকে নিয়ে শাশুড়ি মা সারদা সেখান থেকে চলে যায়। খুব চিন্তিত হয়ে বাবা ছেলে মাটির রাস্তা ধরে হেঁটে যেতে লাগে। বাবা, তুমি কি টাকা ফেরত দেওয়ার কথা ভাবছো নাকি? সে কথাই ভাবছি বাবা, কিন্তু মাথায় বুদ্ধি খাটছে না। আজকে বলেছিলাম ভূষণকে টাকাটা দেব, যদি না দিই তাহলে আমাদেরকে এভাবেই লুকিয়ে বেড়াতে হবে। সে তো ঠিক বলেছো বাবা, কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? আর কোথায় যাব বাবা? গ্রামের শেষ প্রান্তে একটা ধ্বংসপ্রাপ্ত গ্রাম আছে, সেখানেই আমরা যাচ্ছি। সারা গ্রাম যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা বাড়ি ফিরে আসব। আর কতদিন এভাবে বাবা? আমাদের বিলাসিতার জন্য যত খরচা লাগে তত টাকা যতদিন না পেয়ে যায়। যতদূর আমি ভূষণকে চিনি, সে আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর আমরা যদি গিয়ে বলি যে টাকা দিতে পারবো না, তাহলে হয়তো ভালো হবে, না হলে সে ভীষণ রেগে যাবে আমাদের ওপরে। যে তাকে একটু কম রাগানোটাই ভালো হবে বাবা। না বাবা, তার রাগ আরো বেড়ে যাবে যে আমি তোমাদের কথা শুনছি বলে তোমরা আমার কথার খেলাপ করছো। সে হয়তো আরো ভীষণভাবে রেগে যাবে যে আমরা ভালো করে সময়ে টাকা দিচ্ছি না, তারপর কোনো একটা কাণ্ড ঘটবে। একথা হচ্ছিলই, ততক্ষণে সেখানে গোবিন্দ হাজির হয়ে যায়। বাবা ছেলে গোবিন্দকে দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায়। বাবা ছেলে মিলে কোথায় পালাচ্ছ? আরে না না, কোথায় পালিয়ে যাব আমরা? পাশের গ্রামেই একটা লোকের কাছে টাকা নিতে যাচ্ছি, সেখান থেকে টাকা নিয়ে আমাদেরকে আবার ভূষণকে ফিরিয়ে দিতে হবে। তুমি যাই বলো না কেন, আমি মানি না, এবার চলো। একথা বলে তাদেরকে সঙ্গে নিয়ে সে যেতে লাগে। শাশুড়ি মা সারদা চেয়ারে বসে বসে সে টাকা গুনছিল, আর বৌমা অনামিকা কলা নিয়ে এসে অন্য একটা চেয়ারে বসে পড়ে। মা, আগে এই ফলটা খান তো। খাচ্ছি বৌমা, আগে এই টাকাটা আমাকে একটু গুনতে দাও, আমি আবার ভুলে না যাই। এভাবে বলে সে আবার টাকা গুনতে লাগে আর একটা কৌটোতে রাখতে লাগে। অনামিকা সারদাকে ফল খেতে দেয়। দুজনে বসে আরাম করে ফল খেতে লাগে। সেই দরুন ভূষণ একটা চাবুক নিয়ে এসে প্রসাদ আর রমেশকে মারতে লাগে। প্রসাদ আর রমেশ চাবুকের ব্যথা সহ্য না করতে পেরে খুব জোরে জোরে কান্নাকাটি করতে লাগে। বলো, আমার টাকা কবে ফিরিয়ে দেবে আর কত দেবে? নিজেদের বিলাসিতার জন্য অনেক টাকা ধার নিয়েছো। বাবু, আমরা যা টাকা নিয়েছিলাম সব আপনাকে ফিরিয়ে দেবো,
একটু ভরসা রাখুন। হ্যাঁ ভূষণ বাবু, একটু ভরসা রাখুন। আগে বলো কিভাবে টাকা শোধ করবে। এটা বলা কষ্টকর যে কিভাবে শোধ করব, কিন্তু যেভাবেই হোক না কেন আমি নিশ্চয়ই শোধ করব। যদি ভরসা আছে তাহলে আমাদেরকে ছেড়ে দিন, না হলে এখানেই বেঁধে মেরে ফেলুন। এভাবে বলাতে ভূষণ চাবুক মারা বন্ধ করে আর ভাবনা চিন্তা করতে লাগে। ঠিক আছে, কাল পর্যন্ত আমি সময় দিচ্ছি, তোমরা যাও। এভাবে বলার পরে খুব কষ্টের সাথে প্রসাদ আর রমেশ হেঁটে হেঁটে বাড়ি ফিরে যায়। তার পরের দিন সকাল সকাল শাশুড়ি আর বৌমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাথা থেকে ভালো করে স্নান করে শ্রীরামের পুজো করতে শুরু করে। হে প্রভু রাম, আমরা অযোধ্যার মন্দিরে গিয়ে তোমার মন্দিরের দর্শন করতে চাই। শুধু এইটুকু খেয়াল রেখো যেন কোনো বাধা বিপত্তি এতে না আসে। হ্যাঁ প্রভু রাম, তোমার নামের প্রথম অক্ষরগুলির সাথে মিলিয়েই আমি আমার ছেলে রমেশের নাম রেখেছিলাম। তুমি আমাদের ঈশ্বর, আমাদের রক্ষাকর্তা। হ্যাঁ গো মা, চলুন আমরা রামকোটি বই নিয়ে এসে তার ভেতরে রাম নাম লেখা শুরু করি। আচ্ছা বেশ বৌমা। একথা বলে শাশুড়ি বৌমা রামকোটি বইয়ে রাম নাম লিখতে শুরু করে। ওদিকে প্রসাদ আর রমেশ টাকার বান্ডেল হাতে করে নিয়ে আনন্দিত হয়ে ভূষণের বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। শাশুড়ি বৌমা ঠাকুর ঘরে প্রভু রামের নামে সব টাকা লুকিয়ে রেখেছে বাবা। কিন্তু যদি শাশুড়ি বৌমা জানতে পারে যে কৌটোর মধ্যে টাকা নেই, তাহলে কি হবে বাবা? যতক্ষণ না তাদের রাগ মিটবে তারা চিৎকার করবে, তারপর জানা পরিচিত লোকেদেরকে জিজ্ঞাসা করবে। আমাদের নিয়ে কে কি জানে যে তারা কিছু বলতে যাবে, কেউ কিচ্ছু বলবে না। এই টাকা থেকে তাহলে বাবা ভূষণের সব ধার শোধ হয়ে যাবে তো? হ্যাঁ বাবা, সব শোধ হয়ে যাবে, কিন্তু এখন থেকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এভাবে বাবা ছেলে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল। ওদিকে ঠাকুর ঘরে যখন টাকার কৌটোতে টাকা দেখতে পায় না, শাশুড়ি বৌমা ভীষণ অবাক হয়ে যায়। এই ব্যাপারটা দেখে তাদের মনে ভীষণভাবে কষ্ট হয়, তারা কান্নাকাটি করতে লাগে। আমি সব জানি বৌমা, এই কাজটা বাবা ছেলেই করেছে। এবার আমরা কি করব মা? ওনাদেরকে আমরা কোথায় খুঁজে বেড়াবো? আমাদের কত স্বপ্ন ছিল যে আমরা অযোধ্যা যাব, রাম মন্দির। এবার এটা কি করে হবে? একথা বলে শাশুড়ি বৌমা মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। ততক্ষণে কমলা এসে পড়ে। শারদা মাসি, শারদা মাসি। তার ডাক শুনে শারদা তাড়াতাড়ি করে চোখে জল মোছে। শারদা মাসি, ওদিকে রাম মন্দিরের সবাইকে হলুদ চাল দেওয়া হচ্ছে যে। একথা বলে কমলা সেখান থেকে চলে যায়। শারদা আর অনামিকা দুজনেই প্রভু রামের মন্দিরে যায়। সেখানে সবাইকে হলুদ চাল দেওয়া হচ্ছিল। কি হয়েছে মা? এখানে এসে সবাই হলুদ চাল নিয়ে দেখো কত খুশি হয়ে ফিরে যাচ্ছে, আর তোমরা শাশুড়ি বৌমা এত দুঃখে কেন? এভাবে বলাতে শারদা নিজের চোখের জল মোছে। তারপর কি কি ঘটেছে আর তাদের অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার যে ইচ্ছেটা সেটা জানায়। আরে আরে, এতে এত চিন্তা করার কি কথা আছে? আমরা অযোধ্যা যাবার জন্য একটা টাকা সঞ্চয় করে রেখেছিলাম। আমার ছেলে আর স্বামী সেই টাকা চুরি করে নিয়েছে। এবার আপনি বলুন আমরা কি করব পুরোহিত মশাই? শারদা দিদি, কালকে একবার তোমরা আবার এসো মন্দিরে। এখানে রামরাজ সোসাইটির তরফ থেকে বিনামূল্যে বাস করা হয়েছে অযোধ্যা নিয়ে যাওয়ার জন্য। আমি তাদের সাথে কথা বলবো যাতে তারা নিজেদের বাসে করে তোমাদেরকে অযোধ্যার রাম মন্দিরে নিয়ে যায়। এভাবে তোমাদের অযোধ্যা রাম মন্দিরের যাওয়ার স্বপ্নটাও পুরো হয়ে যাবে। এভাবে বলাতে শাশুড়ি বৌমা ভীষণ আনন্দিত হয় এবং বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তারা দেখে বাবা আর ছেলে বাড়িতেই আছে। তোমরা বাবা ছেলে যা করেছো তার জন্য আমার রাগ নেই। আসলে তোমরা যা করেছো তাতে ভালোই হয়েছে। তৈরি হয়ে যাও, আমরা সবাই কালকে একসাথে রাম মন্দির যাব। আমাদেরকে ক্ষমা করে দাও শারদা, আমরা ভালো করে থাকবো। যে ধার আমরা নিয়েছিলাম সেটা নিয়ে ভালো করে আমরা শিক্ষা পেয়েছি যে কত কঠিনতার সাথে জীবন কাটাতে হতে পারে। হ্যাঁ অনামিকা, তুমি আমাকেও ক্ষমা করে দিও। রাম মন্দিরের দর্শনের পরে ফিরে এসে আমি একটা কাজে যোগ দেব, আর কোনো কষ্ট হবে না। যা কাজ আমি পাবো আমি সেটাই করব। এভাবে বিনতি করার পরে শাশুড়ি শারদা আর বৌমা অনামিকা তাদেরকে ক্ষমা করে দেয়। পরের দিন সকালে তারা একসাথে মন্দিরে যায়। রামপুর সোসাইটির তরফ থেকে বাসটি এসে হাজির হয়। তাতে বাবা ছেলে শাশুড়ি বৌমা সবাই গিয়ে চেপে বসে।
রাত্রেবেলাতে বাসটি ছাড়ে, তারপর সেই বাসটি সকালবেলাতে অযোধ্যার রাম মন্দিরে গিয়ে পৌঁছে যায়। সেখানে পৌঁছবার পরে পুরো পরিবার প্রভু রামের দর্শন করে। প্রভু রামের দর্শন করে তারা সবাই খুব খুশি হয়, আর তারপর থেকে সবাই একসাথে মিলেমিশে আনন্দে জীবন কাটাতে লাগে। জয় শ্রীরাম। ডিসেম্বর মাস, হাড় কাঁপানো ঠান্ডা, তাও আবার সকাল সকাল ভোর 6টার সময়। কুয়াশাকে কেটে রমেশের গাড়িটি খুবই দ্রুত গতিতে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। সারদা যে গাড়ির পেছনের সিটে বসেছিল সে একটু কনফিউজড ছিল। এদিকে তার স্বামী প্রসাদ তার পাশে বসেই আরাম করে ঘুমোচ্ছিল। বৌমা, তুমি তো বলনি আমরা কোথায় যাচ্ছি। এখনো অবধি আপনি কতবার জিজ্ঞাসা করলেন, আর আমি কতবার বললাম যে আমি পরে বলবো। আপনি এভাবে কেন বিরক্ত করছেন? আপনিও বাবার মতন একটু আরাম করে ঘুমিয়ে নেন না। সে কথা নয় বৌমা। তাহলে আমাকে রাগাবেন না মা। আপনি তো ভালো করে জানেন আমি রেগে গেলে কি করি। ও বাবা রমেশ, এই ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে তোরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস? অন্তত তুই তো বল বাবা। মা, আমি তোমাকে কেন বলবো? তুমি সব জানতে পারবে, একটু ধৈর্য রাখো। এভাবে বলে তারপর সে আবার গাড়ি চালাতে লাগে। সারদা খুবই কনফিউজড, তার সবকিছু খুব সন্দেহজনক লাগে। তারপর সে মনে মনে ভাবতে লাগে, আমার ছেলে রমেশ এত বড় অফিসার, বৌমা অনামিকা বড়লোক বাড়ির মেয়ে, আমি আর আমার স্বামী গরিব। বৌমা চায় না যে আমরা তাদের সাথে থাকি। আমাদেরকে রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দেবে না তো? সে কথা ভাবছিলই ততক্ষণে গাড়িতে খুব জোরে একটা ব্রেক লাগে। রমেশ আর অনামিকা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নিচে নামে। চারিদিকে চেয়ে দেখে, সেখান থেকে একটু দূরেই তারা একটা ছোট্ট গ্রাম দেখতে পায়। অনামিকা, আরেকবার ভালো করে ভেবে দেখো। আমি কোনো সিনেমার ডায়লগ দিচ্ছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি। আর তুমি বলেছিলে আমাকে সাহায্য করবে, তো করো। যতই হোক তারা আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, তারা মা বাবা। সে আমি বুঝলাম, কিন্তু এখন থেকে তোমার সাথে আমি চিরজীবন কাটাবো। তোমাকে আমার সাথে খুশি থাকতে হবে। তোমার আমি দেখাশোনা করব। তুমি আমার জীবন। সে কথার জন্য তো আমি বারণ করছি না অনামিকা, কিন্তু এত দূরে এসে এই ছোট্ট গ্রামে এই ঠান্ডার মধ্যে তারা কি করে বেঁচে থাকবে? তাহলে আমি তোমাদের সাথে আর থাকবো না, আমি নিজের বাপের বাড়ি চলে যাব। আমি এরকম স্বামীর সাথে থাকতে চাই না যে আমার কথাই শোনে না। এভাবে অনামিকা রেগে মেগে বলে। তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে সারদা আর প্রসাদ গাড়ি থেকে নেমে আসে। দেখে ছেলে আর বৌমা ভীষণ দুঃখিত। বাবা রমেশ, আমি ভালো করে জানি তুমি আর অনামিকা আমাদেরকে এই ছোট্ট গ্রামে রাখতে এসেছো। তোমার মা জানে না, আমি তোমার মাকে সে কথা বুঝিয়ে বলবো। তোমরা দুজনে ঝগড়া করো না। প্রসাদের এভাবে বলাতে সারদা রমেশকে খুব অবাক হয়ে দেখতে লাগে। কি বলছিস বাবা? তোর বাবা যা বলছে সেটা সত্যি? ওনাকে জিজ্ঞাসা করে কি লাভ মা? আপনি আমাকে জিজ্ঞাসা করুন না। বলো বৌমা। হ্যাঁ মা, এখন উনি খুব বড় অফিসার হয়ে গেছেন। বড় বড় গেস্ট এবার আমাদের বাড়িতে আসবেন। আপনারা সেখানে থাকলে তেনারা জিজ্ঞাসা করবেন, আর আমরা এটা বলতে পারবো না যে আপনারা চাকর বাকর, তাই না? অনামিকা যখন এভাবে বলছিল তার কথার মধ্যে ঢুকে সারদা বলে, তাই তুমি আমাদেরকে সরিয়ে দিতে চাও আর এত দূরে আমাদেরকে নিয়ে এসছো? হ্যাঁ মা। অনাথ ছিলে, আত্মীয়র মধ্যে ছিলে, তাই ভেবে ঘরে নিয়ে এলাম, কিন্তু তুমি তো বিষধর সাপই বেরুলে, আমাদের পুরো পরিবারকে কেটে ফেললে। আপনি এবার বুঝে গেছেন, এখানেই থাকুন। এভাবে রেগে মেগে বলে। তারপর গাড়ির ডিকি খুলে একটা প্যাকেট বের করে সেটা ছুঁড়ে ফেলে দেয়। রমেশ কোনো উত্তর না দিয়ে মাথা হেট করে দাঁড়িয়ে থাকে। ঠান্ডায় সারদা আর প্রসাদ কাঁপছিল। অনামিকা আর রমেশ গাড়িতে চাপে আর বাড়ির দিকে চলে যায়। সারদা আর প্রসাদ ঠান্ডায় কাঁপতে কাঁপতে অতি কষ্টে ওই গ্রামে গিয়ে পৌঁছয়। সেই গ্রামের এক বয়স্ক শম্ভুর সাথে তারা কথা বলে, যা যা ঘটেছিল সব বলে। তাদের কথা শুনে, চিন্তা করবেন না, আমাদের মতন মানুষের জন্য ঈশ্বর আছেন। একটু দূরে গিয়ে একটা মাটির ঘর আপনারা দেখতে পাবেন, সেখানে গিয়ে থাকুন আর কিছু কাজকর্ম করে জীবিকা চালান। এ কথা বলার পরে সারদা আর প্রসাদ হাত জোর করে তাকে নমস্কার জানায় এবং নিজেদের ব্যাগ নিয়ে শম্ভুর বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে রমেশ আর অনামিকা বাড়ি পৌঁছয়। রমেশের নজর সোফার উপরে পড়ে।
দেখে তার বাবা প্রসাদ সোফার উপরে বসে খবরের কাগজ পড়ছেন। তা দেখে রমেশ ভীষণ আনন্দিত হয়ে ওঠে। বাবা, এই বলে সোফার দিকে এগিয়ে যায়। দেখে সেখানে বাবা নেই। দুঃখিত মনে রমেশ যে অন্যদিকে ঘুরে দেখে ডাইনিং টেবিলের কাছে তার মা বসে আছে। মা শারদা সেখানে বসে খাবার খাচ্ছেন। সে খুব আনন্দিত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সে উৎসাহিত হয়ে বলে ওঠে, মা। সে খুব উৎসাহিত হয়ে ডাইনিং টেবিলের কাছে যায়। দেখে সেখানে মা নেই। সে দুঃখিত হয়ে পড়ে। তার এই প্রবৃত্তি দেখে তখন অনামিকা বলে, কি হলো গো, শাশুড়ি মা শ্বশুর মশাই মনে পড়ছে? হ্যাঁ অনামিকা, কিন্তু আমি কিছুই করতে পারবো না। এ কথা বলে রমেশ সেখান থেকে চলে যায়। অনামিকাও ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে যায়। দিন এভাবেই কেটে যাচ্ছিল। শীতকালের সময় অতি কষ্টে শারদা আর প্রসাদ মাটির ঘরে জীবন কাটাচ্ছিল। আর ওদিকে বড়লোক বৌমা অনামিকা ঘরের সামনে আগুন জ্বালিয়ে মজায় মাংস ভাত খাচ্ছিল। কিন্তু রমেশের শুধু একটাই চিন্তা ছিল যে জানি না কিভাবে মা বাবা দিন কাটাচ্ছে। মাটির ঘরে শুয়েছিল শারদা। শারদার ভীষণ জ্বর। তার জন্য স্বামী প্রসাদ গরম গরম দুধ নিয়ে আসে। শারদা, শারদা, একটু ওঠো। এই নাও, গরম দুধটা খেয়ে নাও, একটু শক্তি পাবে। শক্তি পেলে উঠে বসবে। আমি ততক্ষণে ডাক্তার ডেকে আনবো। একথা বলছিলই ততক্ষণে হরিশ তাদের মাটির ঘরেতে এসে ঢোকে। এই বাড়িতে কেউ আছে নাকি? ডাক শুনে প্রসাদ দেখার জন্য বাইরে বেরিয়ে আসে। হরিশ আর অন্য কেউ নয়, তার নিজের নাতি। তাই হরিশকে দেখে সে ভীষণ আনন্দিত হয় এবং ঘরের ভেতরে নিয়ে আসে। শারদাকে বলে। নাতি আসার আনন্দে শারদা বিছানা থেকে উঠে বসে। দাদু ভাই এসেছো? নিজের ঠাকুমা ঠাকুর দাদার জন্য এসছো? এভাবে আনন্দে সে হরিশকে হামি খায়। হরিশও নিজের ঠাকুর দাদা আর ঠাকুমাকে দেখে ভীষণ আনন্দিত হয়। কিন্তু তারা এখানে কেন এসেছে, কি জন্য এসেছে, সেসব নিয়ে হরিশ প্রশ্ন করতে লাগে। দাদু, ঠাম্মা, তোমরা এই গ্রামে কেন থাকছো? তোমাকে তোমার মা বাবা এখানে নিয়ে এসছে বাবা? না গো ঠাম্মা, আমাদের স্কুলের থেকে আমাদেরকে নিয়ে এসেছিল দেখাতে কি গ্রামে লোকেরা কিভাবে নিজেদের জীবন যাপন করে, তারা কিভাবে গ্রামে থাকে। এর মাঝে আমার পিপাসা পেয়ে যায়, তাই আমি তোমাদের বাড়িতে এসেছিলাম জল খেতে। আমাদেরকে এখানে দেখে তোমার পিপাসা উড়ে গেল না? হ্যাঁ দাদু, কিন্তু তোমরা এখানে কেন? এভাবে জিজ্ঞাসা করাতে তারা চিন্তায় পড়ে যায় যে তারা নিজেদের ছেলে বৌমার নিয়ে সত্যি কথা তাকে বলবে কি বলবে না। আসলে তোমার ঠাকুমার শরীরটা ভালো নেই, তাই ডাক্তারবাবু বলেছেন ওনাকে স্বচ্ছ বাতাবরণে রাখার জন্য। সেজন্য এখানে এসেছি, তুমি কাউকে বলো না। আচ্ছা বেশ, তোমরা যা বললে আমি তাতে বিশ্বাস করলাম। এবার তোমরা নিজেদের খেয়াল রেখো। খেয়াল রেখো দাদু, খেয়াল রেখো ঠাম্মা। এরকমটা বলে সেখান থেকে সে চলে যায়। তারপর একদিন 10 বছরের হরিশ হস্টেল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে তার দাদু ঠাকুমা কোথাও নেই। বাবা, আমি সারা ঘর খুঁজলাম, কিন্তু কোথাও ঠাকুমা দাদুকে দেখলাম না। কোথায় গেছেন তারা? আমি তো জানি না বাবা, তোমার মা হয়তো ওনাদের কোথাও পাঠিয়েছেন, গিয়ে জিজ্ঞাসা করো ওনাকে। বলো মা, দাদু দিদা কোথায় গেছে? ওনারা এখন কোথায় আছে? আসলে বাবা, তোমার দাদু দিদা তীর্থযাত্রাতে গেছে। দেবী দেবতার দর্শন করে ফিরে আসবেন। ওনারা যাবার সময় বলে গেছেন যে তুমি যেন ভালো করে লেখাপড়া করো আর যেন খুব বড় অফিসার হতে পারো। তাহলে মা, তীর্থস্থান মানে ছোট ছোট গ্রামগঞ্জ নাকি? মানে এই জঙ্গলের পাশের গ্রামটা? হরিশের কথা শুনে অনামিকা আর রমেশ আশ্চর্য হয়ে যায়। স্কুলের থেকে আমাদেরকে গ্রামে গঞ্জে নিয়ে যাওয়া হয়, আর সেই সূত্রেই গ্রামে কিরকম আবহাওয়া হয়, লোকেরা সেখানে কিভাবে জীবনযাপন করে দেখাবার জন্য পাশের গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। এবার বুঝলাম বাবা, সেখানে তুমি তোমার দাদু ঠাকুমাকে দেখেছো, আর তোমাকে পেয়ে তারা যত আজে বাজে কথা বলেছে, তাই না? না না মা, দাদু দিদা আমাকে কিছুই বলেনি। তারা শুধু বলেছে যে স্বচ্ছ আবহাওয়ার জন্য তারা এখানে আছে। কিন্তু তোমরা বলছো তারা নাকি তীর্থে গেছে। ওদিকে ঠাকুমা জ্বরে খুব ছটপট করছে। হরিশের কথা শুনে রমেশ যেন বিচলিত হয়ে ওঠে। দেরি না করে গাড়ি বের করে সে মা বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ঘরে হরিশ নিজের মাকে বলে, মা,
কালকের দিনে যদি আমি ভালো করে লেখাপড়া করে যদি খুব বড় অফিসার হয়ে যাই, তারপরে। হরি সে কথা বলছিলই মধ্যেখান থেকে তার কথাটা কেটে অনামিকা বলে, না না বাবা, আমি কারণ যে তোমার এই 10 বছর বয়সে তুমি এরকম কথা ভাবছো, আমি আমার ভুল বুঝেছি। অনামিকার নিজেকেই খুব দোষী অনুভব হয়। ওদিকে রমেশ, যেখানে সারদা আর প্রসাদ ছিল, সেখানে গিয়ে তাদেরকে গাড়িতে নিয়ে ফিরে আসে। দরজার কাছে দাঁড়িয়ে অনামিকা, আসুন মা, আসুন বাবা, এভাবে সে আদর করে ডাকে। তারপর সকলে ভেতরে বসে আমি ডাক্তারকে খবর দিই। তাড়াতাড়ি করে রমেশ নিজেদের ফ্যামিলি ডক্টরকে ফোন করে। ডাক্তারবাবু অরবিন্দ সঙ্গে সঙ্গে এসে পড়েন। তিনি এসে পরীক্ষা করেন, তারপর ওষুধ লিখে দেন। তখন থেকে অনামিকা সবার খেয়াল রাখতে লাগে আর তাদের জীবন সুখময় হয়ে ওঠে।